আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ইন্ডিয়া কখনোই আমাদেরকে ভালো চোখে দেখে নাই। ইভেন আমরা একটা স্বাধীন রাষ্ট্র, সেটাও তারা কখনোই মেনে নেয় নাই। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে ট্রিট করেছে। তারা বলে যে ইন্ডিয়া 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রেই দেখা গিয়েছে যে তারা বিনা কারণে তারা বড়ুইবাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে অ্যাটাক করেছে এবং ফেলানীর হত্যাকাণ্ডের ঘটনা কাঁটাতারের উপরে বিনা কারণে ফেলানীকে তারা গুলি করে ঝুলিয়ে রেখেছিল দীর্ঘ সময়। তারপরে বিভিন্ন কারণে বিভিন্ন সীমান্তে অদ্যাবধি পর্যন্ত এই কয়েকদিন আগের ঘটনাও তারা বিনা কারণে বাংলাদেশিদের উপরে তারা গুলি চালায় এবং গুলি করে বাংলাদেশিকে হত্যা করে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তাদের বেনিফিট ছাড়া বাংলাদেশকে কোনোদিনই তারা কোনো ধরনের হেল্প করেনি। ইভেন আমরা শুনেছি, যদিও আমরা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, কিন্তু মুক্তিযুদ্ধের যারা ছিলেন কিংবা তৎকালীন সময়ে যে সকল ব্যক্তিবর্গ ছিলেন বাংলাদেশের সিনিয়র সিটিজেনরা, তারা বলেছেন, তাদের মুখে আমরা শুনেছি যে ইন্ডিয়া যখন যুদ্ধ করেছে এবং স্বাধীন হয়েছে বাংলাদেশ, তখন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণের ট্রাক ভর্তি করে, ট্রাক বোঝাই করে করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের আপনার মূল্যবান যন্ত্রপাতি, বিভিন্ন কলকারখানার যন্ত্রপাতি বা বিভিন্ন প্রসাধনী, এগুলো তারা ট্রাক ভর্তি করে ট্রাক বোঝাই করে তারা নিয়ে গেছে। এখন এই জিনিসগুলো আমরা কোনোদিন কি বলেছি? কোনোদিন বলি নাই এবং বলতে চাইনি। কিন্তু আজকে যেভাবে নরেন্দ্র মোদীজি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে যেভাবে কথা বলেছেন, টুইট করেছেন, যেভাবে বাংলাদেশকে তাদের একটা মানে একক একটা কৃতিত্ব তারা দিয়েছেন বাংলাদেশের যে স্বাধীনতার যে মাহিত্য, সেটাকে অম্লান করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার আমরা যেটাকে আমরা ধারণ করি, যেটাকে আমরা গর্বের সাথে সারা পৃথিবীতে আমরা উচ্চারণ করি, আমরা যেটাকে আমরা রেসপেক্ট করি, আমরা মনে করি যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা আমাদের একটা একক কৃতিত্ব। যদিও তিনারা সহযোগিতা করেছেন, কিন্তু তিনারা যেভাবে একজন রাষ্ট্রপ্রধান হয়ে আমাদেরকে এভাবে বলেছেন, তাতে বোঝাই যাচ্ছে যে তারা আসলেই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিংবা বাংলাদেশের যে অর্জন, সেটাকে তারা কখনোই কোনোভাবেই মানে আমাদের মতো করে ভাবেনি। তারা তাদের মতো করে ভেবেছে এবং তারা সেটার ফ্যাসিলিটি নিয়ে, তারা সেটার সেটার যে একটা অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ স্বরূপ বাংলাদেশকে ইউজ করেছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, এবং বাংলাদেশের থেকে বিভিন্নভাবে তারা অ্যাডভান্টেজ নিবে। এটা হচ্ছে তাদের এক ধরনের অধিকার তারা ক্রিয়েট করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে TVN24-এর একটা আলোচনায়। তা আমরা সেই আলোচনাটা শুনবো। আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুনি সেই আলোচনাটা। তবে সেই সাথে আমি নরেন্দ্র মোদীজির যে টুইটটা, সেটার প্রতিবাদ করছি। এটা উনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে করেছেন, বাংলাদেশিদের বিরুদ্ধে করেছেন, বাংলাদেশের সিটিজেন যারা আছে তাদের বিরুদ্ধে করেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীর এই টুইটের বিরুদ্ধে বাংলাদেশের যে নাগরিকরা আছে বিভিন্ন প্রান্ত থেকে এটার প্রতিবাদ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে সবাই অংশগ্রহণ করে এটা সমর্থন জানিয়েছে। তো চলুন আজকের এই আলোচনাটা শুনি, আশা করি আপনাদের ভালো লাগবে। মোদির যে টুইটটা, এটা নিয়ে বিতর্কে জন্ম দিয়েছে। এখানে এই টুইটের অর্থ কি এবং এই টুইটের প্রতিক্রিয়া যে বাংলাদেশ সরকার দিয়েছে, সেটা যথার্থ কিনা, যৌক্তিক কিনা, বা মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে, যে যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, সার্বভৌম হয়েছে এখানকার জনগণ, তো সেই যুদ্ধে ভারত সহায়তা করেছে, ফলে তাদের কন্ট্রিবিউশন আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু একেবারেই পুরোপুরি ভারত যে টুইটটা করা হয়েছে এক্স হ্যান্ডেলে, সেটাতে কি বোঝায় আর কি, ডক্টর শফিকুর রহমান? এতে বোঝা যায় যে ভারত কনফিউজ। ভারত যে কি করবে, কোথায় যাবে, কোন ডিরেকশনে যাবে,
তাদের যে লিডারশিপের ভেতরে যে মানে একটা বিভিন্ন রকম বিভক্তি রয়েছে সেগুলো বোঝা যায়। ফরেন সেক্রেটারি এসে এখানে যে ভিজিট করে গেছেন এবং বিভিন্ন রকম ওপিনিয়ন দিয়ে গেছেন, সেদিক থেকে আমরা বুঝতে পারছিলাম যে হয়তো ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আরেকটু ভালো পর্যায়ে যাবে, আরেকটু ইমপ্রুভ করবে। কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি, এটা সরকার কতটুকু সিরিয়াসলি নেবে আমি জানি না, কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি এবং অন্যরা এই যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা একটা টুইটের ব্যাপার, এটা কোনো অফিসিয়াল ডিপ্লোম্যাটিক কোনো ওপিনিয়ন না, এটা তার বক্তৃতার বা তার একটা মানসিকতার একটা রিফ্লেকশন, এবং এই রিফ্লেকশনটা হচ্ছে এই সময় ডিপেন্ডেন্ট। এই যে গত 4 মাস 5 মাসে 4.5 মাসের মতন পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের জন্য তো ভারত তৈরি ছিল না। ভারত যেভাবে ইন্ডিয়া চালাচ্ছিল, চলছিল, যেভাবে তারা ভাবছিল যে আগামী এই 4 বছরও এইভাবেই চলবে, আগামী গত 10 বছর 12 বছর যেভাবে চলেছে, তো সেটা হয়নি বলে যে একটা আনএক্সপেক্টেড, আনডিফাইন্ড, আনক্লিয়ার সিচুয়েশন হয়ে গেছে ভারতের জন্য। ভারত এখন কোন পথে যাবে, আমি বলছিলাম যে তারা কনফিউজ, তাদের কোনো সেন্স অফ ডিরেকশন নাই বাংলাদেশ সম্পর্কে। এখন বাংলাদেশ সম্পর্কে হাসিনাকে রেখে তারা কোনো বাংলাদেশের এই সরকার বা এর পরের সরকারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে, যেমন দুটি পার্শ্ববর্তী দেশ যেভাবে ভালো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কালচারাল সম্পর্ক তুলে ধরে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেইভাবে তুলে ধরবে, নাকি এইরকম একটা কনফিউজ সিচুয়েশনে এই আগামী 1 বছর ইলেকশন হওয়া পর্যন্ত চলবে, অথবা কি যে হবে খুব আনক্লিয়ার। সেই জন্য উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আমার যেটা দ্বিতীয় পয়েন্ট যেটা মনে হয় সেটা হলো তাদের লোকাল মার্কেটের জন্য, ইন্ডিয়ার ভেতরের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য বা ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য উনি এটা বলেননি বা বলতে যাননি। মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশের জন্য এটা বলতে চাচ্ছে, করতে হয়েছে, এবং এর পার্ট অফ পলিটিক্স, এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সিনারিও রয়েছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমি এখানে আমেরিকায় থাকি, অনেক বন্ধু বান্ধব আছে এখানে, ভারতীয় বন্ধু বান্ধবরা রয়েছে, তারা অনেক সময় আমাদেরকে নিচু করে দেখে এবং কমেন্ট করে বিভিন্নভাবে বাংলাদেশিদের, বাংলাদেশ সম্পর্কে। শুধু তাই না, তারা যে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, এটা তাদের একটা জন্মগত রাইট হিসেবে তারা এটা দেখে। তারা বলে যে তোমরা কেন আমাদের সাথে চলো না, আমাদের পলিসি ফলো করো না, আমাদের মানে আমরা তোমাদের স্বাধীন করে দিয়েছি, তোমরা আমাদের অঙ্গ, তোমরা আমাদের অংশ। এটা হলো একটা সাধারণ মাইন্ডসেট, কিন্তু রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে গিয়ে এই ধরনের পলিসি বা স্ট্র্যাটেজি হয় না। কাজে এটা একটা কনফিউজিং, একটা টেম্পোরারি, একটা লোকাল ইন্টারনাল কনসাম্পশনের জন্য নরেন্দ্র মোদী এটা বলেছে বলে আমার মনে হয়। তবে এটা ইমপ্লিকেশন আছে, এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা ফর্মাল প্রোটেস্ট করা উচিত। উনি এর আগে কিন্তু এই ধরনের মানসিকতা নিয়ে কথা বলেননি। সেই জন্য আমি বলছি যে এই যে পরিবর্তন হয়েছে গত 4 মাস 4.5 মাসে, এই পরিবর্তনের উপর নির্ভরশীল একটা স্টেটমেন্টের মতন তাকে দিয়েছে, এবং তার নিজের অবস্থাও তো এখন সরকারের ভেতরে ভালো না, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, কনফিউজিং। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে উনি কি রাশিয়ার দিকে যাবেন, কি ব্রিকের সাথে চায়নার সাথে সম্পর্ক ইমপ্রুভ করবেন, নাকি আমেরিকার সাথে থাকবেন? এখন তো একটু কনফিউজিং ফরেন স্ট্র্যাটেজিও ভারতের আমরা দেখতে পাচ্ছি। তারপরে ট্রাম্প এসছে, ট্রাম্প আসার পরে আগামী 4 বছরে কোন দিকে যাবে ভারত, সেটা নিয়েও বিভিন্ন রকম আলোচনা এবং
মানে Right, right. বিভিন্ন জিনিস পয়েন্ট আসতে পারে। আপনার কাছে আমি আসবো, আমি একই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা, যে আমি একটু ফাহিম রেজা নূর, তিনি শহীদ বুদ্ধিজীবীর সন্তান, একই সঙ্গে লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার কাছে জানতে চাইবো যে এই যে বিতর্কটা তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর টুইটকে কেন্দ্র করে, সেইটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? দর্শক এবং শ্রোতাদের আমার শুভেচ্ছা। আজকের যে বিষয়বস্তু, আমি মনে করি যে এই টুইট যেটা দিয়েছে সেটার ব্যাপারে বাংলাদেশের স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হয়েছে, ভালোর চাইতে মন্দই সবাই দেখেছে। কিন্তু আমি বিস্ময় প্রকাশ করছি অন্য জায়গায়। এই যে মুক্তিযুদ্ধ বা ভারত পাকিস্তান যুদ্ধ, আপনারা একটু খেয়াল করেন, সেখানে যুদ্ধটা দুইটা ফ্রন্টে হয়েছে, একটা পশ্চিম পাকিস্তানে আর একটা পূর্ব পাকিস্তানে। যার ফলে যদি বলা হয় ভারত থেকে যে আমাদের বিজয়, সূক্ষ্মভাবে চিন্তা করুন, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে না, কিংবা পূর্ব পাকিস্তানের কথা বলা হচ্ছে না। তাদের বিজয়টা হচ্ছে পাকিস্তানের সাথে বিজয়, কারণ মুক্তিযোদ্ধারা পূর্ব পাকিস্তানে লড়েছে আর পশ্চিম পাকিস্তানে লড়েছিল ভারতীয় সৈন্যরা। কিন্তু টুইটারে কিন্তু বিজয় দিবস কথাটা উল্লেখ করেছেন, এই বিজয় দিবস এই টার্মটা বিলংস টু বাংলাদেশ। আমি কিন্তু সে কথাটা বলেছি, আপনি হয়তো ওটা একটু এড়িয়ে গেছেন বা এড়ানোর চেষ্টা করেছেন। না না, ঠিক আছে। সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ওটা বিজয় হয়েছে তাদের মতে, ভারতের মতে। যার ফলে ভারতরা বিজয় দিবস বলতে বলেছিল পশ্চিম অঞ্চলে, আর পূর্ব অঞ্চলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের আত্মসমর্পণ করিয়ে তারা বিজয় অর্জন করেছে। মুক্তিযুদ্ধের একটা সত্যিকার অর্থে বিকশিত হয়েছে এবং 30 লক্ষ আত্মত্যাগের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এটা আমরা বিজয় অর্জন করেছি। এবং আমাদের সাথে পূর্ব ফ্রন্টে ভারতীয় সৈন্যরাও অংশগ্রহণ করেছিল, মিত্রবাহিনী, মুক্তিবাহিনী এবং ভারতীয় যেটিকে বলা হয় মিত্রবাহিনী, দুইটা সমান্তরাল ভাবে লড়েছিল। যদিও মুক্তিবাহিনীর বেশি এখানে আমি ক্রেডিট দেবো। কিন্তু যাই হোক, আপনি যে প্রসঙ্গে বলছিলেন যে মোদি যে টুইটটা করেছে, হ্যাঁ, আমি এই ব্যাপারে মোদির সেখানে বিজয়ের কথাটা আর একটু ক্লিয়ার করা উচিত ছিল। তাহলে হতে কি বাংলাদেশের প্রতিক্রিয়াটা এত হতো না। যদি সেটা বলতো যে আমরা পশ্চিম রণাঙ্গনে আমরা জয়ী হয়েছি, সেটাই আমাদের বিজয়, তাহলে হতে কি পূর্ব ফ্রন্টে যে লড়াইটা হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তারা বা সেই বিজয়কে তারা মিন করেনি। সেই জিনিসটা বুঝলে মনে হয় ভালো হতো। কিন্তু মোদির মনে বা ভারতের মনে কোনটা ছিল বা কোনটা আছে, সেটা স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশিরা বিচার বিশ্লেষণ করতেই পারি। কিন্তু আমার মনে হয় যে কোনো কথার বা যে কোনো কিছুতে মাথা গরম না করে একটু ঠান্ডাভাবে, শান্তভাবে যদি চিন্তা করা যায়, তাহলে ভারতের কতটুকু দোষ, আমাদের কতটুকু দোষ, বা তাদের কতটুকু ভালো, আমাদের কতটুকু ভালো, সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। আমার যদি সময় থাকে তাহলে আরেকটু বলতে পারি। কারণ ভারতে বলবেন আপনি। আচ্ছা, ভারতের যে সমস্যাটা হয়েছে, যদি পূর্ব পাকিস্তান থাকতো এবং যুদ্ধ যদি লাগতো, তাহলে ভারতের কিন্তু অসংখ্য বা অসম্ভব রকম একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। কারণ তাদের তখন দুইটা ফ্রন্ট চলে আসতো। কারণ এই 1971 সালে যদিও 2 ফ্রন্টে তারা যুদ্ধ করেছে, প্রথম দিকে কিন্তু তারা পূর্ব ফ্রন্টে আসেনি। না আসার কারণ, এখানে মুক্তিযোদ্ধারাই তাদের সমস্ত কিছু নিয়ে শক্তি প্রয়োগ করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, যার ফলে পশ্চিম রণাঙ্গনেই তারা সমস্ত কিছু দৃষ্টিপাত করেছিল। যুদ্ধটা ওখানেই হয়েছিল। যার ফলে পূর্ব পাকিস্তান যদি থাকতো এবং সেই আর্মি বা সেই জনগণ যদি সমর্থন করত, তাহলে কিন্তু ভারতের বিপদ ছিল। কিন্তু সেই জায়গা থেকে ভারত খুব রিল্যাক্স মোডে ছিল। সেই কারণেই বলছি যে ভারতের যে অবস্থার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে, তারা খুব ভালো মানে কি, তারা বেশ স্বচ্ছন্দ বোধ করেছে। আর টুইটের ব্যাপারে আমি আগেই বলেছি যে সেটা একটু ক্লিয়ার করা উচিত ছিল, বিজয়টা কাদের, বিজয়টা কেন, বিজয়টা কি। তাহলে হতো কি, বাংলাদেশের যে প্রতিক্রিয়া হয়েছে জনমনে,
সেই জিনিসটাও তারা একটু চিন্তা করতে পারতো, বা তারা হঠাৎ করে গরম গরম ভাবে প্রতিক্রিয়া না জানালেই হতো। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক তফাৎ বলতে বোঝাচ্ছি বাণিজ্য বলেন, রাজনৈতিক বলেন, নানাবিধ কারণে তাদের সাথে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। আপনি বলছেন যে বিগত 15 বছর, আমি মনে করি 15 বছর না, আপনারা খেয়াল করে দেখবেন পাকিস্তান আমলেও এবং এই বাংলাদেশ আমলেও ভারতের সাথে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের একটা সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাতায়াত করতো। 65 সালে সেটা বন্ধ হয়ে গেছিল। তা সেই কারণে আমি বলছি যে ভারতের সাথে আমাদের কোনোদিন সম্পর্ক খারাপ ছিল এ কথা বলবো না, তবে তারা যে মাঝে মধ্যে প্রভুত্ব যে একটা দৃষ্টিকোণ দিয়ে দেখতো, সেটাই আমার আপত্তি। এটাই হচ্ছে আমাদের আপত্তি সেখানে। কিন্তু নরেন্দ্র মোদীর টুইটে কিন্তু সেইটারই প্রতিফলন ঘটেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখার, বাংলাদেশকে যাকে বলা হয় যে ছোট দেশ হিসেবে চিন্তা করার, কলোনি হিসেবে চিন্তা করার একভাবে তারা সবসময় এরকম চেষ্টা তাদের পলিটিক্যাল লিটারেচারে, তাদের পলিটিক্যাল অঙ্গনে যে আলোচনার মধ্যে, এবং তাদের এই চিন্তা ভাবনা তাদের দেশের জনগণের মধ্যে পর্যন্ত, আমি সেই জনগণকে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় তাদের বিচরণ রয়েছে, এমনকি গণমাধ্যমেও তাদের মেন স্ট্রিম গণমাধ্যমে আমরা দেখছি। শুধু তাই না, বিভিন্ন কয়েকটা রাজ্য স্টেটের চিফ মিনিস্টাররা বলেছে যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী দুটো আলাদা জিনিস। তারা বাংলাদেশকে ওদের একটা অংশ হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে, একটা স্টেট হিসেবে গণ্য করে। কাজে এই যে একটা পার্সপেক্টিভ, আমার কাছে যেটা মনে হয়েছে এই পলিটিক্যাল গেমটা, এটা একটা পলিটিক্স এবং পলিটিক্যাল গেম। এইটা আমি যেটা বলছিলাম যে ইন্টারনাল কনসাম্পশনের জন্য উনি ওটা ব্যবহার করেছেন। কিন্তু উনি যদি ওই ফাহিম সাহেব ভালো বলেছেন, ঠিকই বলেছেন অনেকটা, যদি উনি পাকিস্তানের কথাটা যদি পরিষ্কার করে বলতেন যে আমরা পাকিস্তানের সাথে, ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হয়েছে এবং এটা একটা বিজয় দিবস, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা বিজয় দিবস, সেটাও একটা সত্যি কথা। এতে কোনো মানে আমরা ফ্যাকচুয়াল ইসের অভাব দেখি না, কিন্তু ওনার ইন্টারপ্রিটেশনটা বিভিন্ন ভাগে বিভিন্ন দিকে চলে গেছে। যদি বলতেন যে ভিক্টরি, উনি এখন বলেছেন ভিক্টরি ফর ইন্ডিয়া, সেটা যদি বলতেন ভিক্টরি ফর ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, তাহলে কি ঠিক হতো? হ্যাঁ, ওটা অতখানি এখন বলবেন কিনা ওনারা। আর বিশেষ করে আজকে আমি যেটা বারবার বলছি যে এই যে 4-5 মাসের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সময় ওনারা বাংলাদেশকে ওইভাবে সাথে নিয়ে কাজ করবেন কিনা, কারণ তাদের স্ট্র্যাটেজি এখনো ক্লিয়ার না। তারা কোথায় যাবেন, কি করবেন? হাসিনা ফেরত আওয়ামী লীগ, হাসিনা ছাড়া আওয়ামী লীগ থাকবে, নাকি অন্য কোনো সরকার যদি আসে সেই সরকারের সাথে সম্পর্ক ডেভেলপ করবে, কি করবে, এটা সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো পরিষ্কার সেন্স অফ ডিরেকশন দেখতে পাইনি। একটা জিনিস ভারতের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় যে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এগুলো থেকে বিচ্ছিন্ন হতে চায় না, এটা পরিষ্কার করেছে বারবার। জি, সেটা একেবারে সত্যি। এবং এটার আপনারা যদি অর্থনৈতিক, রাজনৈতিক, সোশ্যাল, কালচারাল মানে ইন্টারডিপেন্ডেন্স, আমাদের এমন একটা স্টেট, এমন একটা হিস্টোরিক্যাল কনটেক্সট, আমরা তো 200, 300, 500 বছর আগের থেকে আমাদের একটা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ ভারতের সাথে তৈরি হয়েছে, ইস্ট বেঙ্গলের, ইস্ট পাকিস্তানের এবং এখন বাংলাদেশে। কাজে এই যে একটা সম্পর্ক, এটা থাকবে, এটাকে আমরা সম্পূর্ণভাবে ফেলে দিয়ে পারবো না যতক্ষণ পর্যন্ত যদি ভারত সেটা চায়। ভারত যদি না চায় যে আমরা বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তখন আমাদের বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজি এবং আইডিওলজি ডেভেলপ করে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু সেটাও পলিটিক্যাল এবং ইকোনমিক কারণে এবং সোশ্যাল, কালচারাল, লিঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজের কারণে
আমরা অনেকটা কাছাকাছি এবং এইভাবেই থাকতে হবে বলে আমাদের মনে হয়। জি, আমি এই আলোচনার প্রসঙ্গ ধরেই মুক্তিযুদ্ধ, বিজয় দিবস এই প্রসঙ্গ ধরে একটি, যেহেতু ভারত আলোচনায় আছে, এটা আলোচনা করতে চাই, যেটি হচ্ছে যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, বা ওদের নামটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা আজকে আমরা দেখলাম যে মিছিল করে, এই সমাবেশ করেছে, বিজয় দিবসের অনুষ্ঠান করেছে। মাথায় দেখা পড়ে যে পতাকার যে রং, সেই রঙের টুপি, দুই ধরনের লাল এবং সবুজ টুপি পরে, এই ক্যাপ পরে করেছে। এবং তারা মনে হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী সময় তাদের যে বক্তব্য, তারা মনে হচ্ছে তারা আদর্শ পাল্টেছে, মনে হচ্ছে ওখানে সরে এসছে। কিন্তু এইটা তো পরিষ্কার যে তারা বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের বিরোধিতা করেছে শেষ পর্যন্ত। 14 ডিসেম্বর তারা হাজারো বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে সেই বর্ণনাও আমরা জানি, বলতে পারি। হ্যাঁ, তো আমরা এই জামাতে ইসলামী এই নামে এই দলটির স্বাধীন সার্বভৌম দেশে থাকা উচিত কিনা? কেউ কেউ বলছেন উচিত না, এই দলটির নাম পাল্টানো উচিত, যেহেতু তারা তাদের ইঙ্গিত দিচ্ছে তারা আদর্শ পাল্টেছে। ফাহিম রেজা নূর, আপনার কাছে জানতে চাইব। আপনি প্রসঙ্গে বলেছেন যে জামাতে ইসলামের কথা, আপনি খেয়াল করেছেন জামাতে ইসলাম গোড়া থেকেই 1971 সালের গোড়া থেকেই এই বাংলাদেশের বিপক্ষে ছিল, মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। কিন্তু পরম পরিতাপের বিষয় যে এই জামাতে ইসলাম তারা কোনো সময় এই বাংলাদেশকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। শুধু তাই না, তারা কোনোদিন ক্ষমাও চায়নি তাদের ভূমিকার ব্যাপারে। এবং এখন পর্যন্ত যতই তারা লাল টুপি সবুজ টুপি মাথায় দিক না কেন, যতই তারা বাংলাদেশের পক্ষে কথা বলুক না কেন, কিন্তু তাদের চরিত্র বা খাসলত তো বদলায়নি। যার ফলে আপনি যতবার বা যতভাবেই বলেন না কেন, তারা হয়তো এখন একটু বদলেছে, আমার তো মনে হয় না। বদলানোর তো কোনো কার্যকলাপ তাদের দেখিনি, অন্তত কথাই, তাদের কথাই, রাইট, কথাই আর কি, কিন্তু কাজে কর্মে আমরা দেখছি না। এই কারণেই আমি মনে করি যে জামাত ইসলামের যে কথায় এবং বর্তমানে যে কাজে, তারা এই বুদ্ধিজীবীদের কথা যখন বলছেন, আপনি বুদ্ধিজীবী প্রসঙ্গে এসেও তারা বলছে যে এই বুদ্ধিজীবীদের হত্যার পিছনে কারা আছে কি আছে করে আবার নিজেদের মতন মন গড়া ব্যাখ্যাও দিচ্ছে। এই যে এতদিনের তাদের মনে মনে যে কথাটা ছিল এখন প্রকাশ্যে বেরিয়ে আসছে, যেটা কিনা সত্যিকার অর্থে বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই কথাগুলি আসছে। এই কারণে আমি মনে করি যে জামাত ইসলামের রাজনীতি করা উচিত কি উচিত না সেই ব্যাপারে আমি যাব না। কিন্তু আমি এটাও মনে করি যে কোনো দল, গণতান্ত্রিকই বলেন বা গণতান্ত্রিকই আর কি, যে দল আছে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বা নিষেধ বন্ধ করে এটা খুব একটা ভালো কাজ হবে বলে আমি মনে করি না এবং সমর্থনও করি না। তারপরেও জামাতের এই কার্যকলাপে আমি খুবই মর্মাহত এবং ব্যথিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি যেটি একটি ব্রেক নিতে চাই, বিরতিতে যেতে চাই। বিরতি যাওয়ার আগে আমি ডক্টর শফিকুর রহমানকে প্রশ্নটা যেটি করে রেখে করতে চাই, আমি ওনার এই কমেন্টের সম্পর্কে একটা দুটো কথা বলি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে জামাতে ইসলামকে আমরা একটা ফিয়ার, একটা ভয়ের মতন পলিটিক্যাল গ্রুপ হিসেবে দেখি। আপনি যদি, আমি সোশিওলজির ছাত্র, আমি কমিউনিকেশনের ছাত্র, আমি মিডিয়া পড়াই, আমি